আমার মন তোরে পারলাম না বোঝাইতে রে, তুই সে আমার মন। আরে ও দাদা, আর কত দূর? এই তো এসে গেছি, প্রায় আর 2 মিনিট। সামনে দত্তবাড়ির পুকুরটা পেরোলেই চড়কতলা। একটু তাড়াতাড়ি চলুন দাদা, এতক্ষণ ধরে ভ্যানে বসে থেকে থেকে হাড়গোড় সব ব্যথা হয়ে গেল। দোষটা তো আমার ভ্যানের না দাদা, দোষটা রাস্তার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি মুখটা বন্ধ করে এবার চালাও তাড়াতাড়ি, আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছাতে হবে। এই তো চলেই এসেছি প্রায়। তা সাহেব, চড়কতলায় কার বাড়ি যাবেন? চন্দন মল্লিকের বাড়ি। ও আচ্ছা আচ্ছা, তা ওই বাড়িতে কি দরকার? এবারে যেন আমার ধৈর্যের বাঁধটা মট করে ভেঙে গেল। বিরক্ত হয়ে বললাম, সেটা আপনার জানাটা কি খুবই দরকার? না, তেমন কোনো ব্যাপার নেই, এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি। নেন নেন, আপনার চড়কতলা এসে গেছে। উফ, যাক অবশেষে এলাম। তাহলে আপনার কত ভাড়া? 30 টাকা দেন। আমাকে নামিয়ে দিয়ে বখাটে ভ্যানেলাটা চলে গেল। মন তোরে পারলাম না বোঝাইতে রে, তুই যে আমার মন। আমার মন তোরে পারলাম না বোঝাইতে রে, তুই সে আমার মন। আধ ঘন্টা ধরে বকে বকে আর হেরে গলায় গান গেয়ে আমার কানের পোকা বের করে দিয়েছিল একেবারে। উফ, কিন্তু এই চড়কতলায় নেমে এবার কোন দিকে যেন যেতে বলেছিল চন্দনবাবু, ওনার বাড়িটা যেন কোন দিকে, ওকে একটা ফোন করে শুনেই নিই বরং। হ্যালো, হ্যাঁ চন্দনবাবু, আমি চড়কতলায় নেমেছি। এখান থেকে আপনার বাড়িটা যেন কোন দিকে বলেছিলেন ঠিক মনে নেই। ওখানে কাউকে একটা জিজ্ঞেস করুন না, চন্দন মল্লিকের বাড়ি, যে কাউকে বললেই দেখিয়ে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফোনটা রাখা মাত্রই দেখলাম একজন লোক এই দিকে হেঁটে আসছে। তাকে ডেকে জিজ্ঞেস করলাম, এই যে দাদা শুনছেন? লোকটা হনহন করে আমার সামনে এসে দাঁড়ালো, তারপর বলল, শালা গুলি করে আজকে মেরে দিতাম। হ্যাঁ, আমার এসেনেও, আমার এসেনে ও কি ভেবেছে যা বলবে আমার তাই শুনতে হবে? এই কোনোদিন না। এই এই তোমার কাছে বন্দুক আছে? এই দাও দেখি আমারে, দাও দেখি বন্দুকটা, দাও একটা বন্দুক দাও। এই মরেছে, আবার এক পাগলের খপ্পরে পড়লাম দেখছি। হ্যাঁ, কি হলো? দেন দেন দেন। না না, আমার কাছে কোনো বন্দুক টন্দুক নেই, আপনি যান, যেখানে যাচ্ছিলেন যান। লোকটা আবার কি সব গজগজ করতে করতে সোজা চলে গেল। না, এখানে তো কাউকেই দেখছি না। যাই দেখি, একটু হেঁটে গিয়ে যদি পাগল ছাড়া কাউকে দেখতে পাই। কিছুটা এগোতেই রাস্তার ধারে একটা চায়ের দোকান দেখতে পেলাম। এই একটা কাজের জিনিস এতক্ষণে পেলাম। সেই দুপুরের পরে এক কাপ চা খেয়ে বেরিয়েছিলাম। বিকেল গড়িয়ে সন্ধে নামবে একটু পরেই, তারপর থেকে এখন পর্যন্ত আর চা খাইনি। আমার মতন চাখোরদের কাছে এটা কি কম বড় আত্মনির্যাতন? দোকানের সামনে গিয়ে বললাম, দাদা একটা চা দেবেন। দুধ চা না লিকার চা? লিকার, অল্প চিনি দেবেন। দেখছি, বসুন। এই নিন। তা দাদা, এদিকে নতুন মনে হচ্ছে, আগে তো কোনোদিনও দেখিনি। হ্যাঁ, আজকেই প্রথম এলাম। এখানে চন্দন মল্লিকের বাড়িতে যাব, বলতে পারবেন ওনার বাড়িটা কোন দিকে? হ্যাঁ, কেন পারবো না। এই দোকানের পেছন দিয়ে যে রাস্তাটা চলে গেছে, ওটা দিয়ে সোজা চলে গেলে একদম শেষ মাথার বাড়িটা। আচ্ছা। চায়ের কাপে শেষবারের মতন চুমুকটা দিয়ে ভাড়াটা ছুঁড়ে ফেলে দিয়ে হাঁটলাম সেই দিকে। মাটির রাস্তা, দুই ধার দিয়ে সারি সারি ধানের ক্ষেত। কাল রাতের বৃষ্টিতে ভালোই কাদা হয়েছে মাটির রাস্তাটা, বেশ সাবধানে হাঁটতে হচ্ছে। চন্দন মল্লিকের মতন একজন স্বনামধন্য প্রাবন্ধিক এমন এক গ্রামে থাকেন, ওনার তো শুনেছি অনেক সম্পত্তি, তবু যে লোকটা এখনও এরকম একটা গ্রামে পড়ে আছে, সেইটা ভেবেই লোকটার প্রতি আমার শ্রদ্ধাটা যেন বেড়ে গেল। এই দেখেছ, এতক্ষণ তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমার নাম শান্তনু চক্রবর্তী। আমার একটা হার্ডওয়্যারের দোকান আছে, ওটাই আমার পেশা। আর নেশায় আমি একজন শর্ট ফিল্ম নির্মাতা। আমার বানানো বেশ কয়েকটা ডকুমেন্টারি ভালোই চলেছে বেশ কয়েক মাস ধরে। তাই এবার ঠিক করেছি ঐতিহাসিক ঘটনার ওপরে একটা ভালো ডকুমেন্টারি বানাবো। পরাধীনতার 100 বছর এই নামে চন্দন মল্লিকের একটা প্রবন্ধ গ্রন্থ আছে। ওই বইটার একটা অংশ নিয়ে আমি কাজ করতে চাই। সেই বিষয়টা নিয়ে আলোচনার জন্যই যাচ্ছি চন্দনবাবুর বাড়ি।
রাস্তার শেষ মাথায় এসে একটা মস্ত বড় বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। বুঝতে কোনো অসুবিধে হলো না যে এটাই চন্দন মল্লিকের বাড়ি। বাড়িটার নেমপ্লেটে বাংলা অক্ষরে বড় বড় করে ওনার নাম খোদাই করা আছে। গেটটা খোলাই ছিল, বোধহয় সবার জন্যই উন্মুক্ত দ্বার। কাকে চাই? আমি একটু চন্দনবাবুর সঙ্গে দেখা করতে এসেছি। ও, আপনার নাম? শান্তনু, শান্তনু চক্রবর্তী। ঠিক আছে, আপনি একটু বসুন। বাড়িটার দেওয়ালের গা ঘেঁষে রয়েছে বেশ কিছু লতানো ফুল গাছ। দেখেই বোঝা যায় সেগুলো বড় যত্নে লালন করা। সারা বাড়িটাই গাছগাছালিতে ভরা। বেশ একটা শান্ত স্নিগ্ধতা ছড়িয়ে আছে চারিপাশের পরিবেশে। এমন বাড়ি ফেলে রেখে কে আর শহরের কোলাহল আর দূষণের গড্ডলিকা প্রবাহে গা ভাসাতে চায়? আসুন, আপনি ভেতরে আসুন। লোকটার সাথে একটা বসবার ঘরে গিয়ে পৌঁছালাম। সাবেকি আমলের বসবার ঘরে একটা আরাম চেয়ারে হেলান দিয়ে বসে আছেন একজন সুদর্শন ভদ্রলোক। বুঝলাম ইনিই চন্দনবাবু। নমস্কার, আমি শান্তনু চক্রবর্তী। বসুন। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। তো আপনি আমার লেখাটা নিয়ে কাজ করতে চান? ভালো ভালো। এ তো আর গল্প নয়, জীবন্ত সত্য ঘটনা। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে ভারতবাসীদের সংঘবদ্ধ লড়াইয়ের কাহিনী। চরিত্রগুলোকে ভালো করে ফুটিয়ে তুলতে পারলে গল্পটা হিট করবে। সত্যানন্দ মাঝি, মানে তুমি যে অংশটা করতে চাইছো, সে অংশের যে কেন্দ্রীয় চরিত্র, ওটাতে একটা ভালো অভিনেতাকে কাস্ট করো। শেষের দিকে সে যখন পাগল হয়ে নিজের ছেলেকে খুন করে ব্রিটিশ মনে করে, তারপর নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করবে, সেই জায়গাগুলোকে রিয়েলিস্টিকভাবে ফুটিয়ে তুলতে হবে। কিন্তু আদরেল অভিনেতা দরকার, বুঝলে? আমার জানাশোনা একজন আছে, খুব ভালো অভিনয় করে। যদি বলো, আমি তোমার সাথে তার আলাপ করিয়ে দিতে পারি। সে করাই যায়, কিন্তু চন্দনবাবু, আমি সত্যানন্দ মাঝি ক্যারেক্টারটার ডিপলি অ্যানালিসিসের জন্য আরও অনেকটাই রিসার্চ করেছি। তাতে করে দেখলাম যে এই মানুষটাকে নিয়ে অনেক দ্বিমত আছে। শোনো, দ্বিমত থাক আর যাই থাক না কেন, চন্দন মল্লিক যেটা লিখেছে সেটা চিরন্তন সত্য। আরে প্রবন্ধ তো আর গল্প না যে বানিয়ে কিছু একটা লিখে দিলেই হয়ে গেল। এরপর আরও নানান কথাবার্তায় অনেকটা সময় কেটে গেল। চন্দনবাবু ওনার লেখা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করতে শুরু করলেন। কি বুঝেছো তো? হ্যাঁ, একদম। এই নাও, তোমাকে এই বইটা দিলাম, ভালো করে খুঁটিয়ে পড়ো, তারপর কাজটা শুরু করো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বেশ, তুমি তাহলে এখন এসো, আমার লেখার সময় হয়ে গেছে। এই ভাই, দাঁড়াও 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 দাঁড়াও। কোথায় যাবেন? স্টেশনে যাব। যাব, উঠে আসুন। কত টাকা ভাড়া এখান থেকে? অনেকটাই দূর এখান থেকে, 50 টাকায় দেবেন। হ্যাঁ, সে কি? আসার সময় রিক্সায় তো 30 টাকা নিল। রিক্সা? সে কি, রিক্সা এখানে কোথায় পেলেন? ও বুঝেছি, আপনি নিশ্চয়ই নিতাই খ্যাপার রিক্সায় এসেছেন। আরে ও তো পাগল, ও ভাড়াটারা জানে নাকি? কি যাবেন না চলে যাব? না, যেভাবে হেরে গলায় গান গাইছিল আর ফালতু বকবক করছিল, তাতে ও পাগল না হয়ে যায় না। আরে কি যাবেন? ও হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো যাবো। অটোয় উঠে পড়লাম। তেরি, কি হলো? আরে স্টার্ট নে না রে বাবা। কি হলো দাদা, চলুন। হ্যাঁ এই যাব, স্টার্টটা নিলেই যাব। এই তো নিয়েছে। অনেকটাই রাস্তা। হেলান দিয়ে বসে একটু চোখটা বুঝলাম। বৃষ্টির জন্য কাল সারা রাত লোডশেডিং ছিল, তাই গরমে ভালো করে ঘুম হয়নি। এদিকে আজ সারাদিন ভীষণ ধকল যাচ্ছে, তাই ঘুমে চোখের পাতাটা লেগে আসছে বারবার। বাড়ি ফিরে আসার পরেই প্রস্তুতি শুরু করলাম ডকুমেন্টারিটার। তবে বারবার করে মনে হচ্ছিল একবার সত্যানন্দ মাঝির বাড়িটা দেখে আসতে। যদি ওই স্পটেই শ্যুটটা করা যায় তাহলে বিষয়টা একদম অনবদ্য হবে। সত্যানন্দ মাঝির বাড়ি পুরুলিয়ার মাঝিপাড়ায়। মন থেকে যাব কি যাব না এই দোটানাটা ঝেড়ে ফেলে অবশেষে এসেই পৌঁছালাম পুরুলিয়ায়। সকালবেলায় বেরিয়েছিলাম, এসে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। খড়ের চাল দেওয়া মাটির দেওয়ালের বাড়ি, রাঙামাটির পথ মনটাকে যেন কোথায় টেনে নিয়ে যায়। একজন স্থানীয় লোককে দেখলাম একটা বাড়ির সামনে গরুর গাড়িতে কি যেন একটা করছে। ভাবলাম ওনার কাছে একবার জিজ্ঞেস করি সত্যানন্দের বাড়িটা কোন দিকে ছিল। বলতে পারলে হয়, সে তো আজ থেকে 120-30 বছর আগেকার কথা। হেঁটে গিয়ে তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, দাদা এটাই তো মাঝিপাড়া?
লোকটা কোনো উত্তর দিল না, কেবল ইতিবাচক ভঙ্গিমায় মাথা নাড়ল। এখানে সত্যানন্দ মাঝির বাড়িটা কোন দিকে ছিল বলতে পারবেন? লোকটা এবারেও কিছু বলল না, কেবল একদিকে আঙুল ইশারা করে দেখিয়ে দিল। আমি তার ইশারা মতো সোজা পথে হেঁটে রেল লাইনের ধারে চলে এলাম। কোনো বাড়ি দেখতে পেলাম না। সামনে তাকাতেই যা দেখলাম তা ঠিক বিশ্বাসযোগ্য বলে মনে হলো না। রেল লাইনের ওপারে একটা ফাঁকা মাঠ, সেখানে মুখোমুখি দাঁড়িয়ে আছে দুজন পুলিশ আর একজন অচেনা মানুষ। পোশাক দেখে তো এই এলাকার মানুষ বলেই মনে হচ্ছে, কিন্তু পুলিশ দুজনকে কোনোভাবেই এখনকার পুলিশের মতন লাগছে না। ওদের পোশাক দেখে ইংরেজ বলে মনে হচ্ছে। দূর থেকেই তাদের কথা শুনতে পেলাম পরিষ্কার। হ্যাঁ ইন্ডিয়ান, গুড নিউজ ফর ইউ, গো নাও ইউ আর কমপ্লিটলি ফ্রি। কি বিশ্বাস করিতেছ না? যাও, তুমি মুক্ত, আমরা তোমাকে ছাড়িয়া দিতেছি। যাও, গো গো মিস্টার সত্যব্রত। না, আমি জানি তোমরা আমাকে পেছন থেকে গুলি করে মারবে। নো 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 ম্যান, হোয়াট আর ইউ সেইং? উই ডোন্ট, ইউ ক্যান ট্রাস্ট মি, প্লিজ গো। বেশ, আমি যাচ্ছি, যদিও সেটা ছাড়া আমার কাছে আর করবার কিছু নেই। তোমরা যদি আমাকে মারবার জন্যই এখানে এনে থাকো তাহলে মারবেই। আমি গেলেও মারবে, না গেলেও মারবে। ঠিক এইভাবে ছল করে তোমরা আমাদের আরও অনেক বিপ্লবীদের মেরেছ। দেখলাম লোকটা পেছন ঘুরে দৌড়াতে শুরু করলো। ইংরেজ পুলিশটার মুখে একটা শয়তানের হাসির রেখা ফুটে উঠল। তারপর বন্দুক তাক করলো তার দিকে। তারপর বিকট শব্দ করে একটা গুলি ছুটে গেল দৌড়াতে থাকা লোকটার দিকে। একটা তীব্র আর্তনাদ করে লোকটা লুটিয়ে পড়ল মাটির ওপর। লেটস গো মিস্টার মিল্টন, নাও উই হ্যাভ টু কিল হিজ সন। হঠাৎ চোখের পলকে তারা দুজন কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। তাকিয়ে দেখলাম মাটিতে পড়ে থাকা সেই নিহত মানুষটাও আর নেই, চোখের পলকে কোথায় যেন হারিয়ে গেল। চেয়েছি নিবারণদা, শেষমেশ তুমিও বিশ্বাসঘাতকতা করলে, তুমি ওই লালমুখ সাহেবদের সাথে হাত মেলালে। পেছন ঘুরে দেখলাম একজন লোক এসে দাঁড়িয়েছে, পরনে রক্তাক্ত জামা, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। না না, আমি চুপ করো তুমি, তোমার সাথে কি কথা ছিল? সাহেব দুজন সত্যানন্দকে নিয়ে এখানে আসলেই তুমি রেল লাইনের এপার থেকে গুলি ছুড়বে, কিন্তু তা না করে তুমি চুপচাপ দাঁড়িয়ে থেকে সত্যানন্দকে মরতে দেখলে। তুমি দেশদ্রোহী, তোমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। বিশ্বাস করুন, আমি নিবারণ নই। চুপ করো, আর একটা কথাও বলো না তুমি। সূর্যদা তোমাকে এত ভরসা করে কাজটার দায়িত্ব দিয়েছিল, আমি এখানে না আসলে তোমার আসল রূপ দেখতেই পেতাম না। তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না, তুমি ইংরেজদের থেকেও ভয়ঙ্কর। দেখলাম লোকটা বন্দুক তাক করলো আমার দিকে। না 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 না, আমি নিবারণ নই। আর ও দাদা। হ্যাঁ, চোখ খুলে দেখলাম অটোয় বসে আছি। অটোওয়ালা নেমে দাঁড়িয়ে আমাকে ডাকছে। কি লোক মশাই আপনি? তখন থেকে ডাকছি, স্টেশন এসে গেছে, চোখ বুজে ভুলভাল বকেই যাচ্ছেন। নামুন। অটো থেকে নেমে রাস্তায় দাঁড়ালাম। ঘোর এখনো পুরোপুরি কাটেনি। বুঝলাম না যা দেখলাম তা কি স্বপ্ন, নিছকই এক স্বপ্ন। হঠাৎ মনে হলো আমার পকেটটা যেন কেমন ভারী ভারী লাগছে। পকেটে হাত দিয়ে যেটা বার করলাম তা দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একটা বন্দুক। দেখে মনে হলো সেটা যেন কয়েকশো বছরের পুরনো। এ বন্দুক আমার পকেটে এলো কোথা থেকে? তখনই স্বপ্নে দেখা সেই লোকটার কথা মনে পড়ল। সত্যানন্দকে ইংরেজরা গুলি করে মেরেছিল, আর চন্দনবাবুর প্রবন্ধতে লেখা আছে যে সে পাগল হয়ে নিজের ছেলেকে খুন করে তারপরে নিজে আত্মহত্যা করেছে। তার মানে প্রবন্ধটা মিথ্যে। তাহলে সত্যানন্দ কি চায়নি যে তার উপর কোনো মিথ্যে গল্প তৈরি হোক? তাই সে স্বপ্নে আমাকে তার মৃত্যুর ঘটনা দেখিয়ে দিল। ইতিহাসের বইতে আমরা যা পড়ি তার সবটাই সত্যি নয়। না, এ ডকুমেন্টারি আমি বানাবো, কিন্তু চন্দন মল্লিকের প্রবন্ধ নিয়ে নয়, আমার স্বপ্নে দেখা সত্যানন্দ মাঝির জীবনের আসল সত্যি নিয়ে। বন্দুকটা রেখে দিলাম, ওটা আমার কাছেই থাক।